আজ উঠানটা আলোয় আলোয় সজ্জিত। চারপাশে ছোট ছোট টুনি বাল্ব জ্বলছে। উঠানে প্রবেশের মুখে রঙিন ঝালর কাপড় দিয়ে গেট তৈরি করা হয়েছে। তাপসী দিশার সাথেই এসেছে। একা এখানে আসতে তার সাহসে কুলাচ্ছিল না। চৌকির স্টেজের সামনে প্লাস্টিকের কিছু চেয়ার রাখা। অনুষ্ঠান এখনো শুরু হয়নি। উঠানের একপাশে কয়েকটা চেয়ার গোল করে রোদ, অথই, বর্ষণ, প্রাপ্তিসহ আরও অনেক ছেলে মেয়ে বসে আছে। দিশা তাপসীকে সেখানেই নিয়ে গেল। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি, এই অদৃশ্য তত্ত্বটা যেন প্রতিটি হলুদের একমাত্র বিষয়। তাপসীকে শাড়ি পরতে না দেখে সবাই একটু অবাকই হল। মেয়েরা তো শাড়ি পরার জন্য এসব অনুষ্ঠানের মুখিয়ে থাকে, অথচ তাপসী শাড়ি পরল না কেন? তাপসী আজকে চুল খোলা রেখেছে, কোমর অবধি চুল। বর্ষণ মাথা নিচু করেই আছে, তাকাবে না ও তাপসীর দিকে। তাপসী এখন ওর কাছে নিষিদ্ধ সৌন্দর্য। বর্ষণের দিকে তাকাতেই চোখ দুটো কুঁচকে গেল তাপসীর। লোকটা নিচের দিকে তাকিয়ে আছে। এখানে সবাই তাপসীর সাজগোছের প্রশংসা করলেও লোকটি চোখ তুলে ওর দিকে তাকাচ্ছেও না। এতই খারাপ লাগছে ওকে। তাপসীর মনে হতে লাগল সারা দুনিয়া উচ্ছন্নে যাক, সবাই তার প্রশংসায় মুখে ফেনা তুলে ফেলুক, তবুও এই একটি মানুষটির প্রশংসা তার লাগবেই। হাতের চুড়িগুলোতে ইচ্ছা করেই কয়েকবার শব্দ করল তাপসী, কিন্তু বর্ষণ চোখ তুলে তাকালই না। আজ নিজের সাজ ব্যর্থ মনে হচ্ছে নিজের কাছে। পর মুহূর্তে মনে হতে লাগল মাত্র দুদিনের পরিচয় বর্ষণের সাথে। কেন ওর মতামত লাগবে? কেউ নাই এই লোকটি, একে আর পাত্তাই দিবে না ও। গ্রামের কোনো অনুষ্ঠানে মানুষ বরাবরই বেশি থাকে। এখানে শহরের মতো কমিউনিটি সেন্টার নেই। ডেকোরেটর আছে, যারা বাড়ি সাজানো থেকে রান্নাবান্না সব পারিশ্রমিকের বিনিময়ে করে থাকে। হাঁড়ি পাতিল, প্যান্ডেল, লাইট, চেয়ার টেবিল এগুলো সব ভাড়ায় দেয়। আজ সাদা লাল নীল প্যান্ডেল আর ঝালর কাপড়ে সজ্জিত চারপাশ। সাদা কাপড়ের প্যান্ডেলে বর, বউ, পালকি, পালকি বাহকের ছবি রয়েছে। হলুদ আলোয় চারপাশ আলোকিত। তবে এত মানুষের ভিড়ে খুব গরম লাগছে তাপসীর। জর্জেটের জামাটা না পরলেই হয়তো ভালো হতো। এই অঞ্চলে হলুদ দেওয়ার পর কেউ কনের হাতে টাকা দেয় না, কিন্তু রাজশাহী বা তার আশেপাশের এলাকায় হলুদ ছোঁয়ানোর পর কনের হাতে টাকা দেওয়া হয়। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী টাকা দেয়। তাপসীর এক সহপাঠী মেয়ে একদিন গল্পে গল্পে তার বড় বোনের হলুদের কাহিনী শুনিয়েছিল। এই টাকার গল্প তাপসী সেখান থেকেই জানতে পারে। রিমির হলুদের অনুষ্ঠান সম্পন্ন হতে হতে রাত 1টা বেজে যায়। তাপসীর মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। এরা খুব গান বাজিয়েছে। বাংলা, হিন্দি গান চলেছে পালাক্রমে। সাউন্ড স্পিকারের জোরালো শব্দের উপশম এখন টের পাচ্ছে তাপসী। ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হল সে। ওর ঘরে নীল রঙের হালকা ড্রিম লাইট জ্বলছে। এখন শুধু ঘুম দরকার। একটু ঘুমাতে পারলেই শান্তি। তাপসীর ঘুম ভাঙে সাউন্ডবক্সে বাজা লীলা বালি গানে। ঘুম থেকে উঠেই ও বলে উঠে, উফ, আবার গান। 2 হাত দিয়ে কান চেপে ধরে। মনে হচ্ছে আবার মাথা ব্যথা শুরু হবে। গা ঝাড়া দিয়ে চুল বেঁধে নেয় ও। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দাঁত ব্রাশ করতে করতে বারান্দায় যেয়ে বর্ষণকে দেখতে পায়। মানে কি? বাথরুমের মতো কি বারান্দাও কমন? এ কেমন বাসা? তাপসী মাথা ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিল। একদম ঠিক ধরেছে ও। বারান্দায় প্রবেশের 2টো পথ, একটা ওর ঘর আরেকটা বর্ষণের।
মনে মনে তাপসী এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে গতকাল রাতে। ও আর কখনোই কথা বলবে না এই লোকটির সাথে। মুখটা ভেঙচিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাপসী। বর্ষণ তাপসীর বারান্দায় প্রবেশ দেখেনি। এক দৃষ্টিতে দূরে কোথাও তাকিয়েছিল। ওর মন ভালো হওয়ার কথা। আজ ওর চাচাতো বোনের বিয়ে। তবুও মন ভালো নেই। কেন নেই তা ও নিজেও বলতে পারছে না। তাপসীর দরজা লাগানোর শব্দে পিছনে ফিরে সে। মেয়েটা হয়তো ওকে দেখে বারান্দায় থাকল না। দিশা আপু, আমি আর মেকআপ করব না। মুখ ভারী ভারী লাগছে। এই কানের দুলটায় মনে হচ্ছে কান ছিঁড়ে যাবে। না, কিচ্ছু ছিঁড়বে না। তুমি চুপচাপ বসো। শুধু হাইলাইটার দেওয়া বাকি এখন। তাপসীকে দিশাই সাজিয়ে দিয়েছে। আজকে চুলটা খোপা করা হয়েছে। চুলে বেলি ফুলের মালা, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর হালকা মেকআপ। তবে এই হালকা মেকআপ তাপসীর কাছে অনেক মনে হচ্ছে। বারবার আয়নাতে তাকাচ্ছে। হাইনেকের ব্লাউজের সাথে সোনালি পাড়ের সাদা শাড়ি। আজকেও তাপসী সাদা পাথরের টিপ দিয়েছে কপালে। আর কানে পড়েছে ঝুমকা। দিশা নিজের একজোড়া পায়েল পরিয়ে দিয়েছে ওকে। তাপসী, তুমি সব সময় আমার অথবা অথৈর পাশে পাশে থাকবে। ঠিক আছে? আচ্ছা আপু। এতক্ষণে তাপসী অথৈর দিকে তাকায়। অথৈর ও সাজ কমপ্লিট। হালকা গোলাপি রঙের কাতান শাড়ি পরেছে সে। সাজও খুব হালকা। ভারী মিষ্টি লাগছে দেখতে। বিয়ে বাড়িতে ঢুকে তাপসীর মনে হতে লাগলো এটা বুঝি গ্রীষ্মকাল। প্যান্ডেলের নিচে মানুষের ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না। অথৈ তাপসীর হাত ধরেছিল। যেই আসছে একবার করে তাপসীর সাথে পরিচিত হয়ে নিচ্ছে। দিশা হাঁপিয়ে গেছে মামাতো বোন বলে পরিচয় দিতে দিতে। রিমির একমাত্র ভাই নিজেও আজ বিয়েতে উপস্থিত হতে পারেননি। উনি দেশের বাইরে থাকেন। ঢাকার এই সাইডে বেশিরভাগ পুরুষ মানুষ প্রবাসী। আর এরা নিজেদের মেয়ের বর হিসেবে প্রবাসী ছেলেদের পছন্দ করে। বরপক্ষ আসার পর বরের প্রবেশ নিয়ে রীতিমতো একটা দাঙ্গা বেজে যায়। কনেপক্ষের দাবি নগদ 30,000 টাকা। কিন্তু বরপক্ষ রাজি না এত টাকা দিতে। ফলে দর কষাকষি শুরু হয়ে যায়। তাপসীর ভালোই লাগছিল। এই ধরনের মজা ও আগে করেনি। শেষে 20,000 টাকায় সব মিটমাট হয়। বিয়েতে কনেপক্ষ হলে যে এত টাকা পাওয়া যায় তাপসী জানতই না। জুতা চুড়ি, হাত ধোয়া, গেট ধরা সবকিছুতেই টাকা। তার থেকে বেশি মজা সবার হইচইতে। বিয়ে পড়াতে পড়াতে বিকাল হয়ে যায়। পাত্রপক্ষ এসেছে ঢাকা থেকে। কনে নিয়ে ফিরতে হবে তাদের। বাবুবাজার ব্রিজের কিছু পথ আগে ওপরে প্রচুর জ্যাম হয়। আর সন্ধ্যা হলে তো কথাই নেই। আজ বৃহস্পতিবার। এরপর 2 দিন সাপ্তাহিক ছুটি। তাই বোঝাই যাচ্ছে আজকে বড় আকারে জ্যাম লাগবে ওই দিকে। প্রথমে কনেকে কবুল পড়ানো শেষে কাজী বরের দিকে যায়। তারপর কনের পিতা নিজ মেয়ের হাতযজ্ঞ পাত্রের হাতে দিয়ে কন্যা দায়মুক্ত হন। নিজের আদরের ধনকে চিরদিনের জন্য আরেকজনের হাতে তুলে দেন। কতটা ভরসা থাকলে একজন পিতা এমন করতে পারে তা ভাবতেও তাপসীর গায়ে কাঁটা দিয়ে উঠছে। রিমির বিদায় ছিল তাপসীর নিকট সবচেয়ে বিষাদময় এক মুহূর্ত। বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদছে মেয়েটা। হয়তো কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবে যদি এভাবেই কাঁদতে থাকে। তাপসীর নিজের মায়ের কথা মনে পড়ছে। ওর মা এভাবে বিদায় নিতে পারেনি। রিমি বাবার কাছে থেকে স্বামীর বাড়ি যাচ্ছে এটা সঠিক। তবে চাইলেই নিজের বাবার সাথে দেখা করতে আসতে পারবে। অথচ ওর নিজের মা কখনোই বাপের বাড়ি যেতে পারেননি। তাপসী কখনো নানা বাড়ি যায়নি।
নিশ্চয় ওর মায়ের খুব কষ্ট হয়েছে। তাপসী জানত মা নানার কত প্রিয় ছিল। মাঝে মাঝে সে মায়ের কাছে নানার গল্প শুনত। আচ্ছা, নানা ভাইয়ের নিজ মেয়ের কথা মনে পড়েনি আর কখনো? রাত এখন 12টা বেজে 10 মিনিট। তাপসী ফ্রেশ হয়ে বিছানায় বসে। খুব ধকল গেছে আজ। এত ভারী শাড়ি ও কখনোই পরেনি। সকালের পর সারাদিনে একবারের জন্য ও বর্ষণের দেখা পায়নি। বিদায়ের সময় সকলে উপস্থিত থাকলেও বর্ষণ উপস্থিত ছিল না। বিয়েতে যায়নি নাকি? চাচাতো বোন হোক তবুও বোন তো। স্বার্থপরের মতো সেখানে উপস্থিত না থাকা তো অন্যায়। তাপসী দিশার ঘরের দিকেই যাচ্ছিল ব্লাউজ পাইল ফিরিয়ে দেওয়ার জন্য। রাত 3টে বেজে গেছে। দিশা এখনো জেগে আছে কিনা এটাও ভাবনার বিষয়। হঠাৎ পা দুটো থেমে গেল কারো কবিতা আবৃত্তি শুনে। 1% মেঘ হব তোমার আকাশের, তোমার লালবর্ণের রঙিন আকাশে আমার সাদা তুলোর মেঘ ভাসবে। আলো আধারের মিছিল উঠবে মাঝে মাঝে। মিশে যাব তখন দুজনে দুজনাতে, এক আকাশ হয়ে শুধু তোমার আকাশে। 1% কালো বজ্রধর মেঘ হব তোমার বাড়ির উপর ভেসে বেড়াব। তোমার ঈষৎ মন খারাপের দিনগুলিতে এক পশলা বৃষ্টি হয়ে ঝরব। বৃষ্টির জল ছন্দ তুলবে চারপাশে। হালকা জলের ঝাপটায় ভিজবে তুমি। আমি তখন তোমায় দেখে এক বিশ্ব সমান শান্তি খুঁজে নিব। তুমি বললে এক বিশাল আকাশ হব, রাতের আকাশ। তারায় তারায় বিস্তৃত থাকবে সে আকাশ। পূর্ণিমার চাঁদ আলো ছড়াবে তোমার আঙিনায়। ভালোবাসাময় এক পৃথিবীর সূচনা হবে সেই পূর্ণিমায়। শুনছ? জোনাকি পোকার দলকে আমন্ত্রণ জানাব। আলোয় আলোয় সজ্জিত করব তোমার চারপাশ। সেই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে রঙিন স্বপ্ন বুনব দুজনে, একসাথে এক আকাশ হয়ে। চোখ দুটো খুলে দরজার পাশে দাঁড়ানো তাপসীকে দেখতে পায় বর্ষণ। তাপসী, এত রাত অবধি জেগে আছো যে? ঘরে ঢুকতে ঢুকতে তাপসী উত্তর দেয়, দিশা আপুর কাছে যাচ্ছিলাম। আপনার আবৃত্তি শুনে দাঁড়ালাম। মন মুগ্ধকর আবৃত্তি। কবিতাটা কি আপনার লিখা? কোলের উপর কোলবালিশটা নিয়ে বাম হাতটা গালে রাখল বর্ষণ। মেয়েটার চোখে মুখে সবসময়ই ফুটে উঠে জানার অদম্য ইচ্ছা। সব তথ্যই যেন ওর কাছে গুরুত্বপূর্ণ। হয়তো কবিতার চরণগুলো আমার খুব পছন্দ হয়েছে। আপনি কি কবিতা লিখেন? উত্তর হবে হ্যাঁ আবার না। আমি প্রফেশনাল না। এই মাঝে মাঝে যখন মাথায় ট্রাফিক জ্যাম লাগে তখন কবিতা লিখতে বসি। এতে জ্যাম ছুটে যায়। তাপসী বর্ষণের পড়ার টেবিলের চেয়ারটা টেনে নিয়ে বসল। দিশার ঘরের মতোই এই ঘরটা, শুধু আসবাবপত্র ভিন্ন। একপাশে একটা পড়ার টেবিল আর একটা ওয়ার্ড্রব আছে। ঘরটা হালকা নীল রঙে আবৃত করা হয়ে। প্রতিটি দেয়ালে নীলের ছোঁয়া। এক টুকরো আকাশ যেন নেমে এসেছে ঘরটিতে। কেমন যেন শান্তি শান্তি লাগছে এখানে বসে। এই ঘরেও অনেক বই। একপাশের দেয়াল জুড়ে কাঠের তাক বানানো হয়েছে। এরা সবাই মনে হয় খুব বই পড়ুয়া। এত বই এদের একটা লাইব্রেরি করে নিলেই পারত। একটু উসখুস করে তাপসী বলল, গতকালকে থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমি কি আপনাকে প্রশ্নটি করতে পারি? হ্যাঁ করতে পারো, তবে তোমাকে একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? তুমি এখন দিশার ঘরে যাবা। ও যদি ঘুমিয়েও থাকে তাহলে ওকে ডেকে তুলে এখানে নিয়ে আসবে। ও আসলেই আমি তোমার প্রশ্নের উত্তর দিব। দিশা আপু যদি না আসে আমি তখন রোদ ভাইয়াকে ডেকে আনতে পারবো? না।
দিশাকেই ডেকে আনতে হবে, রোদ না। আর যদি দিশা ঘুম থেকে না উঠে তাহলে তুমি সোজা নিজের ঘরে যেয়ে ঘুম দিবা। কালকে নিজের প্রশ্ন করবা, আমি কালকেই উত্তর দিব। এ কোনো মশবতে ফেলল বর্ষণ? দিশা যদি এখন ঘুমিয়ে থাকে, ঘুমন্ত মানুষকে ডেকে তুলতে হবে তখন। প্রশ্নটা না করলে গতকালকে রাতের মতো আজ রাতেও ঘুম হবে না তাপসীর। দিশা আর অথই বিছানা ঝাড়ছিল। ঘুমানোর আগাম প্রিপারেশন নিচ্ছে দুজন। তাপসী ঘরে ঢুকে হাফ ছেড়ে বাঁচল। যাক, ঘুমায়নি কেউ। কিছু বলবে তাপসী? আপু, এগুলো দিতে এসেছিলাম। আর তাপসীর হাত থেকে পায়েল আর ব্লাউজটা নিতে নিতে দিশা ফিরতি প্রশ্ন করে বসল। আর আপু, তোমাকে আমার সাথে এখন যেতে হবে। ভীষণ দরকার যাওয়া। আচ্ছা, তবে কোথায় যেতে হবে সেটা তো বলো। আগে চলো। একটু দাঁড়াও। অথই, তুই যাবি? না, তোরা যা। আমার এখন খুব ঘুম দরকার। তাপসী যাওয়ার পরপরই বর্ষণ স্যার আলবেয়ার কামুর দি আউটসাইডার বইটি খুলে বসেছে। এই বইটি মুনতাসির মামুন অনুবাদিত। তাপসী আর আসবে না নিশ্চিত হয়েই সে বইটি হাতে নিয়েছে। কারণ দিশা এখন গভীর ঘুমে থাকে। ওকে নাড়ানো যাবে না এই সময়ে। তাপসী মেয়েটার থেকে ও পালাতে চাচ্ছে, এটা সত্য। ছোটবেলা থেকেই কোনো কিছু ঘটার আগেই বর্ষণ কিভাবে যেন তা টের পেয়ে যায়। ওর মন বলছে তাপসীকে নিয়ে ওর জীবনে কিছু ঘটতে চলেছে। তবে তা ভালো না খারাপ তা সে জানে না। তাপসীকে দিশার কাছে পাঠানোর দুটো কারণ। প্রথমটা হল তাপসীকে নিজের থেকে দূর রাখা। তাপসী যখন দেখবে দিশা ঘুমাচ্ছে তখন ও নিজের ঘরে যেয়ে ঘুমাবে। আর দ্বিতীয়টি হল, এত রাতে কখনো একা একটা ঘরে কোনো যুবতী মেয়ের সাথে থাকা উচিত নয়। বিয়ে বাড়ি হওয়ায় এখন ওদের বাড়িতেও আত্মীয়স্বজন থাকছে। কেউ দেখলে কথা রটতে বেশি সময় লাগবে না। ভাইয়া ডাকছিলে? জেগে আছিস যে এত রাতে? ঘুমাতে যাচ্ছিলাম। তাপসী ডেকে নিয়ে আসল। কিছু বলবে? তোর হাতে 30 মিনিট সময় হবে। সময় হলে একটু বসো। সে না হয় বসলাম। কিন্তু কি হয়েছে? তাপসী আমাকে কিছু প্রশ্ন করবে। তুই আর আমি সেই প্রশ্নগুলো এখন শুনব। বুঝলি? দিশা বুঝতে পেরেছে বর্ষণ কেন তাপসীকে দিয়ে ওকে ডাকতে পাঠিয়েছে। দিশা জানে ওর ভাইয়েরা প্রচণ্ড আত্মমর্যাদাবান মানুষ। কোনো মেয়ের সম্মানে আঘাত লাগুক এমন কাজ ওরা কখনো করবে না। দিশা যে বর্ষণের পাশে বসল। তাপসী ও দিশাকে একবার দেখে নিয়ে বর্ষণ বলল, তো তাপসী, শুরু করো তোমার প্রশ্ন। প্রশ্নের উত্তরদাতা এখন উত্তর দিতে প্রস্তুত। তাপসীর নার্ভাস ফিল হচ্ছে। আবার মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব শুরু হয়েছে। খানিকক্ষণ সময় নিয়ে তারপর তাপসী প্রশ্ন করল, অ্যারেঞ্জ ম্যারেজ ভালো নাকি লাভ ম্যারেজ? এটাই তোমার প্রশ্ন? হঠাৎ এই প্রশ্ন? গতকালকে থেকে প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করছি, কিন্তু উত্তর পাচ্ছি না। দিশা বেশ মজা পাচ্ছে। তাপসী বর্ষণকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বর্ষণ ভেবে পাচ্ছে না সে এই পিচ্চিকে কি উত্তর দিবে। বাম হাত দিয়ে ডান হাতের আঙুলগুলো ফুটিয়ে নিল। কিছু একটা ভাবল। তারপর তাপসীর দিকে সরাসরি চাইল। দুটোই ভালো আবার দুটোই খারাপ। তবে বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করবে জীবন সঙ্গী বাছাইয়ের উপর। মানে? শুনো তাপসী, অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ বলতে কিছু নেই। আসল কথা হলো ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা বিয়ের পর হয় আর লাভ ম্যারেজে বিয়ের আগে। কিন্তু ওই যে বললাম, ভাগ্যে যদি নিষ্ঠুর জীবনসঙ্গী লিখা থাকে তাহলে উভয় বিয়েই খারাপ।
জীবনসঙ্গী শব্দটা আসলে খুব বড় অর্থ বহন করে। মানুষের জীবনে নির্দিষ্ট সময়ে কেউ একজন তার জীবনসঙ্গী হয়ে আসে। স্বপ্ন দেখায় নতুনত্বের। তাপসীর বাবা মায়েরও তো লাভ ম্যারেজ। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল তারা। অথচ এত ভালোবাসা সব কর্পূরের মতো উড়ে গেল। 2 মাসের মাথায় ভালোবাসার মানুষটিকে ভুলে আরেকজনের হাত ধরতে দ্বিধা হয় না। একটা গভীর নিঃশ্বাস তাপসীর বুক চিরে বের হয়ে আসল। হয়তো জীবনসঙ্গী বাছাই সঠিক জীবনসঙ্গী বাছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ বিয়ের পর যদি কেউ জানতে পারে ভুল মানুষ তার জীবনসঙ্গী, তাহলে? আবার এমনও তো হতে পারে বিয়ের অনেক বছর পর জানতে পারল তার চলার পথের সাথী তাকে ঠকাচ্ছে। মেয়েটার তো আত্মহত্যা ছাড়া আর কোনো পথই ফাঁকা থাকল না তখন। বর্ষণ চমকে উঠে তাপসীর কথায়। তাপসীর গলা ভাঙা ভাঙা, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। তাপসী হঠাৎ এমন সব প্রশ্ন করছে কেন? বর্ষণের এবার চিন্তা হচ্ছে। 2 মাস আগে তাপসীর মা আত্মহত্যা করে। সবাই বলেছিল উনি নাকি মৃত্যুর কয়েক মাস আগেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাপসীর কথাগুলো কিরকম একটা যোগসূত্র তৈরি করছে। বর্ষণ কিছুক্ষণ চুপ থেকে তাপসীকে পর্যবেক্ষণ করল। মৃত্যু কখনো একটা মানুষের শেষ সিদ্ধান্ত হতে পারে না তাপসী। যদি কয়েক বছর সাথে চলা সঙ্গীকে অপরিচিত মনে হয় তাহলে সঙ্গীকে একবার শুধরে নেওয়ার সুযোগ দিতে হয়। যদি সুযোগ দেওয়ার পরও কাজ না হয়, যদি সুযোগে কাজ না হয় তাহলে নিজের জীবনকে নিয়ে আবার ভাবতে হবে। নিজের পথ নিজে চলতে হবে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। জীবনটা অনেক বড় তাপসী। একটা জীবন আমাদের বারবার সুযোগ দেয় নিজেকে প্রমাণ করার। এখন আমাদের ইচ্ছা আমরা সেই সুযোগটা নিব কিনা। তবে বিষয়টা হলো নিজের পরিচয়ের। তুমি ভাবছ একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে। জীবনসাথীকে ছাড়ার পর মেয়েটা কি করবে এই ভেবে যদি অন্যায় মেনে নেওয়া হয় তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করা হবে। তাহলে মেয়েটা কি করবে? ধরেন আপনার কথা মতো ছেড়ে দিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে তার পরিবারও স্থান দেয় না। এমনকি মেয়েটার সিদ্ধান্তকে তার পরিবারও সাপোর্ট করে না। তখন পরিবার থেকে মেয়েদের শুনতে হয়, আমাদের পরিবারে এর আগে কেউ বরের থেকে তালাক নেয়নি। মুখে চুনকালি মাখালি। মেয়ে মানুষকে একটু মানিয়ে চলতেই হয়। আবার প্রেম করে বিয়ে করলে তো আরও সমস্যা। তখন শুনতে নিজে বিয়ে করছো, আমরা কেউ এর দায় নিব না। নিজের রাস্তা নিজে মাপ। এবার মেয়েটা কোথায় যাবে? তাপসীর কথাগুলো বর্ষণের টিপিক্যাল মেয়েলোকের কথার মতো লাগছে। গ্রাম আর শহর কত উন্নত হয়েছে এই মেয়ে কি তা দেখেনি? তাও একটু দম নিয়ে বলল, এখনকার মেয়েরা যথেষ্ট স্বাবলম্বী তাপসী। জানো, প্রথম হওয়া খারাপ নয় বরং ভালো। ছোটবেলায় আমরা যখন পড়াশোনা, খেলাধুলায় প্রথম হতাম সবাই খুব খুশি হতো, তাই না? সব থেকে বেশি খুশি হতাম আমরা নিজেরা। কারণ আমাদের আগে আর কেউ নেই। সেই রকমই ডিভোর্স নিলে যদি পরিবারের প্রথম ডিভোর্সি মহিলা হতে হয় তাহলে এতে অসম্মানের কি হলো? অন্যের উপর নির্ভরশীল হয়ে তার অন্যায় মেনে নিয়ে চলতে গেলে দেখা যাবে নিজের অস্তিত্ব একসময় হারিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মেয়েরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে পুরুষের পাশাপাশি চলছে। যদি মেয়েরা ঘরেই বসে বসে স্বামীর নির্যাতন সহ্য করত, নিজেকে মেয়ে বলে গুটিয়ে রাখত, আর কথায় কথায় আমি পারবো না কারণ আমি মেয়ে বাক্যটি উচ্চারণ করত, তাহলে কানিজ ফাতেমা রোকাসানা বাংলাদেশের প্রথম নারী পাইলট হতে পারতেন না, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারতেন না, ডক্টর সুফিয়া কামাল বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক হতে পারতেন না, জোহরা বেগম কাজী বাংলাদেশের প্রথম মহিলা ডাক্তার হতে পারতেন না,
শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার হয়ে সংসদে নিজের স্থান দখল করতে পারতেন না। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ীর নাম জানো? নিশাত মজুমদার। এই অদম্য সাহসী মেয়েটা। যদি আমি পাহাড়কে ভালোবাসি, তবে আমি নারী, আমি পাহাড়ে উঠব কিভাবে? বলে এভারেস্ট নামক স্বপ্নচূড়াকে ভুলে যেত। তাহলে তার মেধা আর পাহাড়ের প্রতি ভালোবাসা একসময় বন্ধ কুঠুরিতে আজীবনের জন্য বন্দী হয়ে যেত। যদি তোমার উপর অন্যায় হয় তাহলে ভয় না পেয়ে প্রতিবাদ করো, অন্যায়কে প্রতিহত করো। বাংলাদেশের মেয়েরা সেই নিয়মের জাতাকলে আর বেঁধে নেই তাপসী। বুঝলা? বুঝেছি। তবে তো তাকে সাহস জাগানোর কেউ তো থাকতে হবে। আগে নিজের লক্ষ্য স্থির করো। সাহস আপনা আপনি নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। আসো তোমাকে একটা গল্প শুনাই। আগে বলো, নাদিয়া মুরাদকে চিনো? নাকি উনি একজন অসাধারণ সাহসী কুর্দি নারী, 2018 সালে শান্তিতে নোবেল বিজয়ী। কুর্দি সম্পর্কে কোনো ধারণা আছে? কুর্দিরা হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব, তুর্কি এবং ফার্সিদের পর একটি বৃহৎ জাতিগোষ্ঠী। এরা আরব বিশ্বে সর্ববৃহৎ চতুর্থ জাতিগোষ্ঠী। এদের অবস্থান তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান সীমান্তে ও আর্মেনিয়ার কিছু অংশ জুড়ে। তো যা বলছিলাম, নাদিয়া মুরাদ অতি অল্প শিক্ষায় শিক্ষিত এই কুর্দি মেয়েটি সারা বিশ্বের সামনে এক পৈশাচিক নির্যাতনের অন্ধকার কাহিনী তুলে ধরে। মেয়েটি নিজে বারবার ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে বিক্রি করা হয়েছিল যৌন দাসী হিসেবে। চোখের সামনে 6 ভাইকে মেরে ফেলতে দেখেছে। প্রতিবেশী বন্ধু তার সম্প্রদায়ের মানুষদের রক্তাক্ত লাশ দেখেছে। নাদিয়া তার ইন্টারভিউতে বলেছে, আমরা মাদ্রাসার জানালা দিয়ে দেখছিলাম কিভাবে ওরা একের পর এক গুলি করে মেরে ফেলছিল। আমি আমার ভাইদের মেরে ফেলা দেখছিলাম। ওরা 4 বছরে উপরে ছেলে শিশু আর 9 বছরের উপরের মেয়েদের ক্যাম্পে নিয়ে গিয়েছিল যৌন দাসী হিসেবে, আর 50-এর উপরে নারীদের ধরে নিয়ে মেরে ফেলেছিল। এত কিছুর পরেও মেয়েটা দমে যায়নি, বরং শরীরে ভয়ঙ্কর অত্যাচারের ক্ষত নিয়ে লড়ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এর বিরুদ্ধে। নির্যাতিত কুর্দি নারীদের জন্য, নিজের জন্য সে এখনও লড়াই করে চলেছে। এই অতি সাধারণ মেয়ে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আগে নিজে প্রতিবাদ করেছে। আইএসআইএস নামক ভয়ানক জঙ্গি গোষ্ঠীর ভয় ওকে দমিয়ে রাখতে পারেনি। মৃত্যু থেকে বেঁচে আসা নাদিয়া মুরাদ এখনও মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে। নিজের জন্য এবং সমস্ত মানবজাতির জন্য মানবতার উদাহরণ তৈরি করে যাচ্ছে। ও কিন্তু প্রথম আওয়াজ উঠিয়েছে। প্রথম আওয়াজ সব সময় নিজের হয়। মনের জোর থাকলে অন্য কেউ চাইলেও সেই আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। তথ্যসূত্র, গুগল ও ব্লগ। এখনো মেয়েটা লড়াই করছে? করছে তো। এতক্ষণে দুজনের খেয়াল হলো ঘরে ওরা ছাড়া আরও একজন আছে, দিশা। তবে দিশা ম্যাডাম গভীর ঘুমে ব্যস্ত। এই মেয়ে হয়তো এত আলোচনার কিছুই শুনেনি। কুম্ভকর্ণের লেডিস ভার্সন একটা। বর্ষণ দিশার দিকে তাকিয়ে হেসে দিল। তাপসীও মিটিমিট হাসছে। দিশার পা খাটের বাইরে, তবে মেঝে স্পর্শ করেনি। মাথায় বালিশ না দিয়ে মাথার বালিশ 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছে পেটের উপর। তাপসী, তুমিও ঘুমিয়ে পড়ো এখন। আর কিছুক্ষণ পর ভোর। আর দরজা লাগিয়ে ঘুমাবা। বাড়িতে অনেক মেহমান, বুঝছ? জি শুনুন। আর কি প্রশ্ন রে বাবা? এখানে প্রতিটি বৌভাতি কি এমন 1 সপ্তাহ দেরিতে হয়? এখানের কয়টা বিয়ে খেয়েছ তুমি? এটাই প্রথম। হা হা হা, না এমন হয় না। তবে এই হঠাৎ করে বিয়ের জন্য 1 সপ্তাহ দেরি করে বৌভাত হবে।
ওদের ও তো প্রিপারেশন লাগবে তাই না? আর কোনো প্রশ্ন? হ্যাঁ। কি? আপনি বললেন বাড়িতে অনেক মেহমান। কই কাউকে তো দেখছি না। এখন রাত 3:30। এ সময় কে বাইরে হাঁটবে? আর তাছাড়াও সবাই নিচতলায় ড্রয়িং রুমে। সোফা সরিয়ে নিচে বিছানা করে দেওয়া হয়েছে। একসাথে আজ রাতে সবাই আড্ডা দিচ্ছে দেখো যে। তোমার খালামনিও ওখানে। দিশা তো ঘুমের রানী, তাই ওখানে ওকে পাবা না। আমিও ওখানে যাচ্ছি। ঘুমিয়ে পড়ো। আর অবশ্যই গেট লাগিয়ে ঘুমাবা। বর্ষণ ঘর থেকে যাওয়ার পর তাপসী দারুণ উদ্ভূত এক কাজ করে ফেলল। ওয়ার্ড্রেবের উপরে রাখা বর্ষণের ক্যাস্টেল ব্ল্যাক পারফিউমটা ও সারা গায়ে মেখে ফেলল। একটু কড়া ঘ্রাণ, তবে তাপসীর ভালো লাগছে। বুকের মধ্যে সাইসাই করে এক মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। দিশাকে আস্তে করে ডাকল। ভাইয়া চলে গেছে তাপসী? হ্যাঁ, আমাদের এই ঘরে ঘুমাতে বলে গেছে। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে তাই আমি ডেকে দিলাম। তাপসী সম্পূর্ণ বাক্য শেষ করার আগেই দিশা খাটে ঠিকভাবে শুয়ে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। হালকা হেসে দেয়ালে টাঙানো বেতের আয়নাটার সামনে দাঁড়াল তাপসী। গতকালকে হলুদে পরা বর্ষণের লাল পাঞ্জাবিটা টেবিলে এখনো রাখা। লোকটা বড্ড অগোছালো। পাঞ্জাবিটা হাতে তুলে নিয়ে গায়ে চাপাল তাপসী। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখল নিজেকে। শেষে মিহি কণ্ঠে গান ধরল পাছে দিশা শুনে ফেলবে এই ভয়। বাবরি কাটা তার চুলের বাহার। মুচকি হাসি হাসি মুখটা যে তার। বাবরি চুলওয়ালা ওই লাল কুরতাওয়ালা। দিলই বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। রসিক তেলকাজালা ওই লাল কুর্তাওয়ালা। দিলই বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। এক অন্তরা গেয়ে নিজেই নিজের মাথায় ঠুয়া মারল। তারপর বিড়িবিড় করে বলল, কি হলো রে তোর তাপসী? মাত্র 2 দিনেই মন দিয়ে দিলই। এ ভীষণ অন্যায়। শুধরে যা। আজকের সকালটা তাপসীর জন্য গুড মর্নিং নয় বরং ব্যাড মর্নিং বয়ে আনল। মাইগ্রেনের ব্যথা চিরিক দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। মাথা চেপে ধরে শুয়েছিল সে। দিশা বেশ খানিকক্ষণ আগে উঠে গেছে। ঘড়িতে এখন বেলা 12টা ছুঁই ছুঁই। নিজের ঘরে যেয়ে ব্যাগ থেকে একটা নাপা বের করে খেলছে। তাড়াহুড়োতে ঔষধ ঢুকাতে ভুলে গেলে এই ধরনের মুসিবতেই পড়তে হয়। গত রাতে মাথা ব্যথায় মাঝরাতে উঠে তাপসী তনয়া বেগমের ঘরে যেয়ে নাপা চায়। এটা সেই নাপার পাতা। তনয়া বেগম অবশ্য বলেছেন আজকে কাউকে পাঠিয়ে তাপসীকে ঔষধ এনে দিবেন। ডাইনিং টেবিল আজকে লোকে লোকারণ্য। আগের চেয়ারগুলোর সাথে আরও 6টি চেয়ার যোগ করা হয়েছে। দিশা আর তনয়া বেগম খাবার পরিবেশন করছে। তাপসী জিজ্ঞেস করতে ইচ্ছে হল, আচ্ছা এখানে সকালের খাবার পরিবেশিত হচ্ছে নাকি দুপুরের? 1টা বাজতেও তো আর বেশি সময় নেই। তাপসীকে আসতে দেখে দিশা বলল, কিছুক্ষণ দাঁড়াও তাপসী। বড়দের খাওয়া হলে আমরা সবাই একসাথে বসব। খেতে ইচ্ছে করছে না আপু। এমনি নেমে আসলাম। ঘুম দরকার আমার। রাতে ঘুম হয়নি। আচ্ছা দুপুরবেলা যেয়ে ঘুমিয়ে নিও। হঠাৎ খাবার টেবিলে উপস্থিত এক মহিলা দিশা বলে চেঁচিয়ে উঠল। ঘটনার আকস্মিকতায় তাপসী অবাক হয়ে মহিলাটির দিকে তাকায়। অতি ফর্সা মহিলাটির মুখের চামড়া ঝুলে পড়েছে। মহিলাটি বেশ মোটাও। দিশা জি ফুপু বলার সাথে সাথে মহিলাটি এক ধমক দেয় ওকে। মহিলাটির কথার সারমর্ম এই যে, দিশা তার বাড়িতে আসা অতিথিদের যত্ন নিচ্ছে না। খালি টুকুর টুকুর করে গল্প করে বেড়াচ্ছে সবার সাথে। আর যে টুকু যত্ন নিচ্ছে তা নিতান্ত লোক দেখানো। তাপসীকে দেখে মহিলাটি বলল, কেন খাবা না কেন? জি আন্টি রাতে ঘুম হয়নি।
না ঘুমালে আমি খেতে পারি না। বুঝেছি, তোমার গ্যাসের ব্যামো হয়েছে। বাংলাদেশে আজকাল খাবারে যে পরিমাণ ফরমালিন মিশানো হয় তাতে গ্যাস হওয়া অস্বাভাবিক না। মহিলাটি নিজের পাশে দাঁড়ানো এক কিশোরী মেয়েকে কিছু একটা আনতে বলল। মেয়েটি দৌড়ে এই বাড়ি পেরিয়ে সেই মাটির বাড়িতে চলে গেল। কিছুক্ষণের মাঝেই হাতে একটা বক্স নিয়ে ফিরল। খালাম্মা ধরেন, এই মেয়ে এই ঔষধটা এখন খাবা। এটা লোসেকটিল, আসো খেয়ে নাও। দিশা হাসি আটকাতে পারছে না। ওর ছোট ফুপু একটা মজার মানুষ। উনার কাছে সব রোগ হলো গ্যাসের রোগ, আর সব রোগী হলো গ্যাসের রোগী। তাও তাপসীর চুপসে যাওয়া মুখের দিক তাকিয়ে বহু কষ্টে বলল, ফুপু আসলে ওর রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল। তার উপর মাথা ব্যথা সকাল থেকে। গ্যাসের সমস্যা না এটা। তুই চুপ। বেশি জানোস? এই গ্যাসের ঔষধ খাইলে মাথা ব্যথাও বাপ বাপ বলে পালাবে। টেবিলে বসা অনেকেই মিটিমিটি হাসছে। দিশা ওর ফুপুর কথাবার্তা শুনে থম মেরে দাঁড়িয়ে আছে। একজন শিক্ষিত মহিলা এসব কি বলে? ইনি নিজেই সবার কাছে বলে বেড়ান, আমি 90-এর বিএ পাশ। এত পড়ালেখা করেও আমার অহংকার নেই। ঘর সামলাই, বাচ্চা কাচ্চা সামলাই। ইচ্ছা হইলে যে কোনো সময় চাকরি পেয়ে যাব। অথচ গ্যাসের সাথে মাথা ব্যথার কোনো যোগসূত্র নেই, এই স্বাভাবিক কথা উনি জানেন না? তাপসী এই এলিট শ্রেণীর মহিলাটিকে দেখে থতমত খেয়ে গেছে। বলে কি? গ্যাসের সমস্যা হলো কবে ওর? পেটে গ্যাস নিয়ে ঘুরছে অথচ নিজেই জানে না। এই মেয়ে, তোমাকে না আমি ঔষধ খেতে বললাম? খাও, নইলে দেখবা সারাদিন ভূসভাস বের হচ্ছে। ভূসভাস থেকে মনে পড়ল, তোমাদের একটা হাসির ঘটনা শুনাই। আমাদের পাশের ফ্ল্যাটে এজাজ নামের এক নতুন ভাড়াটিয়া উঠেছে বুঝছ। তো ভদ্রলোককে প্রথম দিন দেখেই আমি বুঝে গেছি উনার গ্যাসের সমস্যা। পেটটা অনেক বড়। আমি বাবা লোকটার ভালোর জন্য জিজ্ঞেস করছিলাম গ্যাসের সমস্যা আছে নাকি। যা বাবা আমাকে রাগ দেখিয়ে চলে গেল। এই লোক সিঁড়ি দিয়ে উঠার আর নামার সময় মনে হয় সিঁড়িতে উত্তর কোরিয়া লাগাতার কয়েকটা অ্যাটম বোম্ব ফেলছে। ঘরে ঢোকার আগ অবধি চলতে থাকে এই ভূসভাস আওয়াজ। সারা বি ব্লকে উনার নাম হয়ে গেল পাদম্যান। তো সেদিন উনার বউ আসছিল। আমাকে অনুনয় করে জিজ্ঞেস করে আমি কোনো গ্যাস্ট্রোলজিস্টের নাম জানি কি না। আমি বললাম এত টাকা খরচ করে কি হবে? হাই পাওয়ারের ঔষধ দেয় এ সকল ডাক্তার। তাই আমি এই লোসেকটিল আর উল্ফ কমলের ডালের পানি খাইতে বলছিলাম। এখন সে পুরোপুরি সুস্থ। মহিলা নিজের গল্প বলা শেষ করে হো হো করে হাসতে লাগল। তারপর উপস্থিত সকলের দিকে তাকাল। কিন্তু দেখা গেল ভদ্র মহিলা ছাড়া আর কারো মুখে হাসি নেই। সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে আছে। দিশা এবার তাপসীর দিকে তাকাল। তাপসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেশ লজ্জা পেয়েছে মেয়েটা। সে আস্তে করে তাপসীর কানে কানে বলল, ঘরে যাও তাপসী। ছোট ফুপু সাংঘাতিক মহিলা। কথায় কোনো ব্যালেন্স নেই। আমরা যখন খেতে বসব তোমাকে ডেকে দিব। তাপসী দুপুরে খায়নি। সেই যে দিশার কথা শুনে ঘরে আসলো আর ঘর থেকে বের হয়নি। বিরাট ঘুম দিয়ে উঠল সে। তাপসীকে ডাকতে এসে দিশা যখন দেখল তাপসী ঘুমাচ্ছে তখন আর ডাকেনি। ভেবেছিল পরে যখন উঠবে খাবার বেড়ে দিবে। কিন্তু তাপসীর ঘুম ভাঙল রাত 8টায়। দুপুরের গোসলটাও হয়নি তার। গতকালকের রাতে পরা সাদা সালোয়ার কামিজ এখনো পরনে রয়েছে। ঘড়ির দিক তাকিয়ে চমকে উঠে তাপসী। পেটটা খিদায় চো চো করছে। ঘর থেকে বের হয়ে দেখল 2 তলা সম্পূর্ণ ফাঁকা। নিচতলায় যাওয়ার সময় নিজের পাশের ঘরে একবার উকি মারল।
না, ভিতরে বর্ষণ নেই। নিচতলায় ড্রয়িং রুম থেকে অনেক মানুষের কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসছে। দিশা, অথই, রৌদ ডাইনিং টেবিলে বসে কিছু একটা খাচ্ছে। প্রত্যেকের হাতে ছোট গোল বাটি আর একটা চামচ। তাপৌশীকে দেখে রৌদ বলে উঠল, কেমন ঘুম হলো তাপৌশী? আসো ফালুদা খাই। দিশা, ওকে বেড়ে দে। না ভাইয়া, ও দুপুরে কিছু খায়নি, সকালেও খায়নি, সারাদিন পেট খালি ছিল, মাথা ব্যথার জন্য ডাক দেইনি। তাপৌশী, ভাত বেড়ে দিব? তাপৌশী শুধু উপর নিচ মাথা নাড়াল। আচ্ছা, তুমি বসো। ওভেনে গরুর মাংসের তরকারি গরম করতে দিয়ে দিশা আবার টেবিলে এসে বসল। বিয়েতে অনেক খাবার বেঁচে গেছিল, ওগুলোই খেতে হচ্ছে সবাইকে এখন। তাপৌশী চুপচাপ টেবিলে বসে আছে, মাথা নিচু করে। অথই আর রৌদ মজার কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা করছে আর তাপৌশী তা শুনে মুচকি মুচকি হাসছে। খাবার প্লেটে নিবার পর মনে হচ্ছিল আর সবুর করা যাবে না, এখন শুধু খাওয়া আর খাওয়া। তবে এরা কেউ ওর মতো ভাত খাচ্ছে না, ও কিভাবে এদের সামনে খাবে? ওর জোরতা দেখে দিশা বলল, আমরা খেয়েছি তাপৌশী, তুমি খাও এখন। কয়েক লোকমা ভাত গোগ্রাসে গিলল তাপৌশী। সত্যি বড্ড খিদা পেয়েছিল তার। আরেক প্লেট ভাত নেওয়ার সময় রাবেয়া বানুকে ঘরে ঢুকতে দেখল তাপৌশী। ভদ্র মহিলা ওকে দেখেই নাক সিটকাল। পিছে দিশার ছোট ফুপু আছে। সে এসেই ডাইনিং টেবিলে বসে পড়ল। তারপর আপন মনেই তাপৌশীর জন্য রাখা ফালুদার বাটিটা তুলে নিয়ে খেতে লাগল। দিশা, রৌদ, অথই এই মহিলার স্বভাব সম্পর্কে জানলেও তাপৌশী জানে না। তাপৌশীর সামনে ওরা বেশ বিব্রত হল। এত বড় একজন মানুষের নির্বুদ্ধিতা ঢাকতে দিশা বলল, তাপৌশী, তুমি খেয়ে নাও, আমি তোমার জন্য ফালুদা নিয়ে আসছি। শারমিন আহমেদ রাবেয়া বানুর ছোট মেয়ে। বিয়ে হয়েছে 15 বছর। 2 সন্তানের জননী। একটাও কাজ নিজে করতে চান না। বাড়িতে কাজের লোক 2। পানিটাও তাকে কখনো ঢেলে খেতে হয় না, তাই ফলে ওজন দাঁড়িয়েছে 110 কেজিতে। সারাদিন খাওয়া ছাড়া তিনি কিছুই বুঝেন না। তবে তার রান্নাবান্নার হাত বেশ পাকাপোক্ত। শারমিন দিশার কথায় খেক করে উঠল, ও ভাত খেল না এখন? এত জিনিস একসাথে পেটে ঢুকে নাকি? বসো চুপচাপ। দিশার রাগ লাগছে ফুপুর উপর। নিজে 4 বারের বেশি ফালুদা খেয়েছে। সকাল থেকে এই পর্যন্ত 3 বার ভাত খাওয়া হয়ে গেছে তার। কিছু বলাও যায় না, বললেই দাদি চিল্লানি দেয়। তাপৌশীর ফালুদা সাবার করে শারমিন আহমেদ একটা লম্বা ঢেকুর তুললেন। তো তোমার আম্মাই গলায় দড়ি দিছে? তুমি এখানে কি করো? ঘুরতে আইসো? বাপেরে বাসায় একলা থুইয়া ঘুরতে আসছো? ছি ছি, এ ভারী নীতি বিরুদ্ধ কাজ। তোমার বাপে একলা থাকতে পারবো? মহিলার কথাবার্তায় মিষ্টতার অভাব। যেভাবে কথা বলছে মনে হচ্ছে খোঁটা দিচ্ছে। তাপৌশীর চোখ ভিজে যাচ্ছে। কথা কও না কেন? বাপ একা কেমনে খাবে? রান্না ক্যাডা করে? তাপৌশীর বলতে ইচ্ছে করছে বাবার রান্নার মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যত্ন আত্মীর মানুষ আছে। শুভ্রা, এই মেয়ের তো দেখি এখন মুখ দিয়ে কথায় বের হয় না। এবার রাবেয়া বানু হুঙ্কার ছাড়লেন, দেখছিস তোরা, দেখছিস এই মেয়ের ব্যবহার দেখছিস? বড় একটা মানুষ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। মায়ের স্বভাব চরিত্র পাইছে একদম। তাপৌশী আর সহ্য করতে পারল না। এটো হাত নিয়ে ছুটে আসলো নিচতলা থেকে 2 তলায়। তার জন্য বরাদ্দকৃত রুমটাতে ঢুকে দরজা বন্ধ করে দিল।
তারপর প্রবেশ করল ঘরের সাথে লাগোয়া বিশাল বারান্দাটায়। অর্ধ খোলা ছাদের বারান্দায় জ্বলছে নীল আলোর ড্রিম লাইট। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, অঝোরে বর্ষণ হচ্ছে। তাপসী 2 হাঁটু ভাঁজ করে সামনে এনে তাতে মাথা ঠেকিয়ে রেখেছে। জোরে জোরে কাঁদছে সে। হয়তো বৃষ্টির শব্দে তার কান্নার আওয়াজ কারো কান অবধি পৌঁছাবে না এই নিশ্চয়তায়। তাপসী নিচে যাওয়ার পরপরই বর্ষণ নিজের ঘরে চলে আসে। কালকে খুব জরুরি কাজে ঢাকা যেতে হবে। এরপর 1 সপ্তাহ আর নারিসা আসবে না সে। তাপসীর সাথে লুকোচুরি করতে হবে না তাইলে। হঠাৎ ঘরের সাথে লাগোয়া বারান্দায় কারো আওয়াজ পাওয়া গেল। দরজা খুলে যখন ঘর থেকে বারান্দায় প্রবেশ করল, এক ছায়ামূর্তি মানবীকে বসে থাকতে দেখল। একটু সামনে এগিয়ে ছায়ামূর্তি স্পষ্ট হল। ঈষৎ নীল আলোয় দারুণ লাগছে মেয়েটিকে। বৃষ্টির ঝাপটা গায়ে এসে পড়ছে মেয়েটির। সাদা জামার অনেকটাই ভিজে গেছে। মেয়েটি আর কেউ নয়, তাপসী। জানালায় একা বসে আছি। আকাশে তখন রোদ পাখির মতো উড়ছে। কিন্তু আমার ছিল মন খারাপ। হঠাৎ কালো উর্দি পরা গুটিকয় মেঘ গটগট শব্দ করে প্যারেড করতে করতে ঘিরে ফেলল আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই মাঠঘাট গাছপালা ভেঙে ঝাঁকড়া চুলের ঘোড়ার মতো ছুটে জানালায় এল বৃষ্টি। বলল, কি ভাবছিস? তোর মন খারাপ? আয় আমার সাথে খেলবি। এক তো মন খারাপ, বললেই কি আর যাই? বললাম, কেন যাব? তুই বিচ্ছিরি, ভিজিয়ে দিবি। বৃষ্টি বলল, এই দেখ জলের পোশাক। আমি কান্নাকে লুকিয়ে ফেলতে জানি। তখন আর না গিয়ে কি পারি? সেই থেকে বৃষ্টিই আমার সবচেয়ে ভালো বন্ধু। বর্ষণের কবিতা আবৃত্তি শুনে তাপসীর কান্না অনেক আগেই থেমে গেছিল। ও তো ভুলেই গেছিল এই বারান্দায় বর্ষণের ঘর দিয়েও ঢুকা যায়। তাপসীর পাশে বসতে বসতে বর্ষণ জিজ্ঞেস করল, কাঁদছিলে তাপসী? এই কান্নাকাটি প্রশ্নের উত্তর দিতে তাপসীর মোটেও ইচ্ছে করছিল না। কথা ঘুরাতে ফিরতি প্রশ্ন করল ও, কবিতাটি কি আপনার লিখা? না, রুদ্র গোস্বামীর স্যারের। এপার ও ওপার বাংলার জনপ্রিয় কবিদের একজন। ওহ, সুন্দর কবিতা। বললে না তো কাঁদছিলে কেন? কাঁদছিলাম না তো। শীতকালে বৃষ্টি বিলাস করছিলাম। আপনাদের বারান্দাটা খুব বড় আর ভীষণ সুন্দরও। ধন্যবাদ। বর্ষণ বুঝতে পেরেছে তাপসী ওকে এত সহজে কিছু বলবে না। আর তাপসীকে তো জোরও করা যায় না। মেয়েটার সাথে এতটাও ফ্রি নয় ও। হালকা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো বর্ষণ। বৃষ্টির ঝাপটায় ওর নিজের জামা কাপড়ও ভিজে গেছে। এখন না পাল্টালে ঠান্ডা লাগবে। এই মেয়ে হয়তো পাগল। নইলে এমন করে কেউ? জানেন, আমার মা বাবার না প্রেমের বিয়ে ছিল। আই মিন লাভ ম্যারেজ। খুব ভালোবাসত দুজন দুজনকে। বাবার জন্য মা নিজের পরিবার ছেড়ে চলে আসে। বর্ষণ তাপসীর কথা শুনে ওর দিকে তাকায়। মেয়েটা একদৃষ্টিতে বাইরের বৃষ্টি দেখছে। বারান্দার ঈষৎ নীল রঙের ড্রিম লাইটের আভা ওর মুখে পড়ছে। চোখের কোণঘেঁষা এক বিন্দু জল সেই আভায় হীরার ন্যায় ঝলমল করছে। আবার তাপসীর পাশে বসল ও। রাজশাহীতে ছোট একটা বাসা ছিল আমাদের। 2 রুমের সেই 700 স্কয়ার ফিটের বাসাটায় আমরা 3 জন মিলে নিজেদের ভালোবাসার রাজ্য সাজিয়েছিলাম। বাবার 15,000 টাকার চাকরিটা আমাদের জন্য ছিল আশীর্বাদ। হঠাৎ বাবা চাকরিটা ছেড়ে দেয়। নতুন চাকরি পেয়েছিল নাকি? 15,000-এর বেতনের জায়গায় জয়েনিং করেই বেতন পেয়ে গেল 50,000। সম্পদ সমৃদ্ধি বাড়তে লাগল। বাবা টাকার পেছনে ছুটতে লাগল। পরিবারকে সময় দিচ্ছিল না।
রোজ ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকত। মা অসুস্থ হয়ে পড়তে লাগলো দিন দিন। মার মনটা অনেক আগেই মরে গেছিল জানেন তো। দেহের মৃত্যুর আগে মনের মৃত্যু ঘটেছিল। সেই দিন ছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সকাল 8টায় বাসা থেকে বের হই। আমি একাই হলে যাই। আশ্চর্যের বিষয় না? অবাক হয়েছেন? একবার বর্ষণের দিকে তাকিয়ে তাপসী আবার বলতে থাকে, মা অসুস্থ ছিল আর বাবা তখন নিজের কাজে ব্যস্ত। নিয়ে যাওয়ার কেউ নেই। এমনি কি ঢাকায় পরীক্ষা দিতে আসি এক বান্ধবীর পরিবারের সাথে। ওই দিন পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরি 700 স্কয়ার ফিটের বাড়িতে তখন পা রাখার জায়গা নেই। আশেপাশের বাড়ির সব মানুষ তখন আমাদের ছোট বাসাতে। সামনে এগিয়ে দেখতে পাই সাদা কাফনে মোড়ানো হয়েছে আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে। বাড়িতে বাবা নেই। যারা উপস্থিত ছিল সব পাড়ার মানুষ। এদের কারো সাথে মা খুব একটা মিশত না। আমরা ছিলাম প্রচুর ইন্ট্রোভার্ট একটা পরিবার। তখন মনে হচ্ছিল আমি মাঝ সমুদ্রে পড়ে গেছি। সাঁতার না জানায় অথই জলে হাবুডুবু খাচ্ছি। বাবা মায়ের পালিয়ে বিয়ের কারণে আত্মীয় স্বজন কাউকে চিনতাম না। তনয়া খালাম্নিকে ফোন দেই, তবে ব্যস্ত দেখাচ্ছিল বারবার। আমার তখন শেষ ভরসা সেই অচেনা পাড়ার মানুষজন। দাফন কোনো কবরস্থানে করবে জানতে যখন বাবাকে ফোন দেওয়া হয় বাবা তখন ফোন ধরেনি। একবার কলব্যাকও করেনি। মার দাফন কার্য শেষ হলে আমাদের মানুষে ভরা বাড়িটা আস্তে আস্তে খালি হয়ে যায়। পাড়ার মানুষ আর কত করবে বলেন? সারাদিন ওরাই তো আমাকে দেখে রেখেছিল। এমনকি পুলিশ জানাজানি হতে দেয়নি ওরা। মায়ের নিথর দেহটা যখন নিজের চোখের সামনে দেখেছিলাম তখন চোখ দিয়ে পানি বের হয়নি এক ফোঁটা। আমাকে ধরে থাকা মহিলাগুলো শুধু বলছিল কাঁদো মা কাঁদো। কান্না পাচ্ছিল না তখন। আমি তাকিয়েছিলাম মায়ের গলার দিকে। সূক্ষ্ম দড়ির ছাপ পড়েছিল মায়ের ফর্সা গলায়। আমার এত সুন্দর মা কেমন ফ্যাকাশে হয়ে পড়েছিল। জনমানবহীন ফাঁকা বাসায় তখন নিজের মৃত্যু চাচ্ছিলাম। আটকে থাকা কান্না তখন এক নিমিষে বের হয়ে আসল। চিল্লিয়ে গলা ফাটিয়ে কেঁদেছিলাম সেদিন। বর্ষণ তাপসীর দিকে তাকিয়ে আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটি। তাপসী ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছল। বর্ষণের দিক তাকিয়ে এক আশ্বস্তের হাসি হাসল, যার অর্থ আমি ঠিক আছি। তারপর আবার রাতের অন্ধকারে বাইরের প্রকৃতি দেখতে লাগল। শীতকালীন বৃষ্টি এটা, তবুও থামছেই না। ঝমঝমিয়ে ধরনীর বুকে পড়েই চলেছে। তাপসী একটা বড় দম ফেলল। বাবা এলো মা মারা যাওয়ার 2 দিন পর। এসেই মিলাদের আয়োজনে লেগে গেল। যেই মানুষটা আমি খেয়েছি কিনা না জানা অবধি নিজে মুখে খাবার তুলত না সেই মানুষটা এসে একবারও আমার খোঁজ নিল না। 2 দিন পর প্রথম আমার মাথায় যে হাত রাখে তার নাম শুভ্রা। বাবার অফিসের কলিগ। আন্টি আমাকে বুকে টেনে নেয়। আমি কাঁদি, খুব কাঁদি। একসময় ঘুমিয়েও পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মায়ের রান্নাঘরে মায়ের শাড়ি গয়না পরহিতা শুভ্রা আন্টিকে কাজ করতে দেখতে পাই। পিছন থেকে মা লাগছিল। আমি রেগে যাই। আমার মায়ের শাড়ি তাকে পরতে মানা করি। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা নিজের ঘর থেকে এসে আমার গালে চড় মেরে দেয়। শুভ্রা আন্টিকে কাছে টেনে চোখের জল মুছে দেয়। আমার চোখের সামনে বাবা উনাকে জড়িয়ে ধরে বুঝাতে থাকে, কাঁদতে মানা করে, কপালে ঠোঁটের স্পর্শ দেয়। আর আমি অবাক চোখে তাকিয়েছিলাম সেদিকে। বোকা আমি মায়ের শাড়ির জন্য লড়াই করছিলাম। অথচ মায়ের সবচেয়ে বড় অলংকার তো শুভ্রা আন্টি অনেক আগেই নিয়ে নিয়েছে। তাপসী জানে না এসব কথা ও বর্ষণকে কেন বলছে।
তবে মন হালকা লাগছে, মস্তিষ্ক শান্ত হচ্ছে ধীরে ধীরে। এখন আর কান্না পাচ্ছে না, বুকের মাঝে চিরচির ব্যথাও করছে না। বর্ষণ আস্তে করে বলল, তাপসী, কালকে বাবা আর শুভ্রা আন্টির বিয়ে। আমাকে দাওয়াত দিয়েছিল, তবে ঢাকায় থাকায় আমি সেখানে যেতে অপারগ। আপনাকে বলতে তো ভুলেই গেছি, বাবা একটা ফ্ল্যাট কিনেছে, নতুন বউ নিয়ে কালকে সেখানেই উঠবে। ফ্ল্যাটটা 1300 স্কয়ার ফিটের, অনেক বড়। ঢাকা থেকে ফিরে আমরা বাবার নতুন কেনা গাড়িতে লং ড্রাইভে যাব। দারুণ না? তাপসী হাসছে, শব্দ করে হাসছে, কষ্টের হাসি। কেমন যেন রহস্যময়ী লাগছে ওকে। বর্ষণ কিছুক্ষণ পর বলল, জানো তাপসী, 2 দিন আগে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। ভালোই ইন্টারভিউ দিয়েছিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করি, ইন ইন্টারভিউ, হাউ ইউ রেসপন্ড ইজ প্রবাবলি মোর ইম্পর্ট্যান্ট দ্যান হোয়াট ইউ সে। তবে চাকরিটা আমার হয়নি, ওরা এক্সপিরিয়েন্স লোক চায়। আমার সাথে আমার এক বন্ধু ইন্টারভিউ দিয়েছিল, একটু আগে জানলাম ওর চাকরিটা হয়ে গেছে। তাপসী অবাক চোখে বর্ষণের দিকে তাকায়। অবাক হচ্ছ? আর অবাক হবে না। শুনো, ছেলেটার নাম নাহিদ, হিরোদের মতো চেহারা। আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ত। ভার্সিটিতে ভর্তির পর আমরা তখন খাঁচা ছাড়া মুক্ত পাখি। নাহিদ, আমি আর বাকি বন্ধুবান্ধবরা খুব আড্ডা দিতাম। প্রথম বর্ষ তাই উড়াউড়া মন আমাদের, কিন্তু দ্বিতীয় বর্ষের শুরুর দিকে ওর বাবা মারা যায়। ঢাকায় 3 কাঠায় নিজেদের একতলা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না ওদের। বাড়িতে 4 বোন আর মা। বাবা সরকারি চাকরিজীবী নয় বলে কোনো পেনশনও পেত না, ফলে পুরো পরিবার তখন পথে বসে যায়। 4টা বোনই ওর চেয়ে ছোট। ছেলেটা নিজে তখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। সারাদিন টিউশনি আর একটা পার্ট টাইম জব, এই ছিল ওর প্রাত্যহিক রুটিন। যখন ক্লাস করতে আসতো মাঝে মাঝে, তখন আমাদের দেখে মুচকি হাসত। সুন্দর ছেলেটির চেহারা ভেঙে পড়েছিল। ক্লাস শেষে আমরা আড্ডা দিতাম আর ও ছুটত নিজ কাজে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ওকে সবাই মজা করে ফ্যামিলি ম্যান বলে ডাকত। অবাক হতাম ছেলেটার ধৈর্য দেখে। গতকালকে ওর মা মারা গেছে। রিমির বিয়েতে না থেকে ওর পাশে থাকাটা তখন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। যখন ওর বাসায় যাই, দেখতে পাই ওরা 5 ভাই বোন ওদের বাসায় আসা আত্মীয়দের দেখে রাখছে। ওদের আত্মীয়রা কেঁদে ভাসিয়ে দিচ্ছে। ওর ছোট বোন ক্লাস 7-এ পড়ে। মেয়েটা আত্মীয় স্বজনকে শরবত এগিয়ে দিচ্ছে। নাহিদ সবার দুপুরের খাবারে তদারকি করছে, অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। তাপসী আজ খুব মনোযোগী শ্রোতা। বর্ষণের বন্ধুর জন্য ওর খুব খারাপ লাগছে। 4টা বোন লোকটার। বোনদের পড়াশোনা, বিয়ে, এখন লোকটাকে একা সামলাতে হবে। বর্ষণ বলেই চলেছে। আমি অবাক হয়ে নাহিদ আর ওর বোনদের দেখছিলাম। নাহিদ আমার অবাক দৃষ্টি দেখে কি বলেছিল জানো? ও বলেছিল, বর্ষণ আম্মার কাছে আমরা শক্ত থাকতে শিখেছে। এই 4টা মেয়েকে দেখেছিস? এই 4টা মেয়ে আম্মার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছে। আশেপাশে যখন কেউ থাকে না, এরা প্রত্যেকে তখন কাঁদে। আমি নিজেও কেঁদেছি। তবে আমরা কেউ চোখের জল অপরকে দেখিয়ে হালকা সান্ত্বনা পেতে চাই না। আমরা জানি আমরা যে মহামূল্যবান সম্পদ হারিয়েছি, তার নিছক সান্ত্বনা দিয়ে কেউ ফিরিয়ে আনতে পারবে না। বর্ষণ বাবার মৃত্যুর পর আম্মা আমাদের শিখিয়েছে, এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য আসেনি। সবাইকেই একসময় যেতে হবে। প্রিয় মানুষটি চলে গেলেও জীবন থেমে থাকে না। জীবন আপন গতিতে চলতে থাকে। আমরা একা এসেছি এই পৃথিবীতে।
আর যেতেও হবে একা। কেউ কারো সঙ্গে যেতে পারে না রে। আমাদের জন্য এত চিন্তা করিস না। আমি তখন মনে প্রাণে চাচ্ছিলাম ছেলেটা যেন খুব বড় হয়। এই ভাই বোনদের যেন কখনো আর কাঁদতে না হয়। যখন শুনলাম ওর চাকরি হয়েছে তখন কি যে আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝানো যাবে না। কিছু বুঝলা তাপসী? বর্ষণ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। তারপর বলল, বৃষ্টি পড়ছে এখনো। ঘরে যে জামা কাপড় পাল্টে ঘুমিয়ে পড়ো। আমিও ঘরে যাই কেমন? তাপসী বর্ষণের চলে যাওয়া দেখছে। এই মানুষ তার সাথে থাকলে ওর কষ্টগুলো কেমন যেন নিশ্চুপ হয়ে যায়। তাপসী মাথা নিচু করে আপন মনেই বলে উঠল, কে বলল ভালোবাসতে কয়েক বছর, কয়েক মাস লেগে যায়? কিছুক্ষণ, কিছু মুহূর্ত, প্রথম দর্শনেও ভালোবাসা হয়ে যায়। চলবে।